বিচারপতি হওয়ার অফার নিঃসন্দেহে সামাজিক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতো না, সম্মানটা অনেক বেশি বৃদ্ধি হতো, ছাড়লেন কেন? না না না, বিচারপতিরা কথা বলেন না, বিচারপতি রায়ে বলেন। বিচারপতিরা যা বলেন তার রায়ে বলেন। The judgment speaks for the judge. The judge never defends his judgment. জাজের প্রেস কনফারেন্স করছে, আমি দেখিনি, আমার 50 বছরের প্র্যাকটিসের জীবনে আমি দেখিনি। আমি ব্যক্তিগতভাবে বলি, বিচারপতিদের আদালতের বাইরে কথা না বলাটাই শ্রেয়। স্যার, যিনি আবেদন করেছেন অভিষেক ব্যানার্জি, আপনি ধরুন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে বিচারপতিদের মুখ বন্ধ রাখতে হবে, এই আবেদন করে কেউ সুপ্রিম কোর্টে গেছেন? অর্থাৎ আমি যদি বিচারক বলতাম যে আমি এই আবেদনটাকে খারিজ করে দিলাম। স্যার, একটু কোর্টের বিষয়ে ফিরি স্যার। বিচারপতি হওয়ার অফার নিঃসন্দেহে সামাজিক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতো না, সম্মানটা অনেক বেশি বৃদ্ধি হতো, ছাড়লেন কেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমি মানুষজন নিয়ে চলতে ভালোবাসি। মানে আমার পাড়ায় আমার বিয়ের পরে স্ত্রীকে নিয়ে বেরিয়েছি, পেট্রোল পাম্পে যে পেট্রোল দেয়, সে আমাকে, কে বউকে নিয়ে বেড়াতে বেরিয়েছিস? দেখিস কম, সেই তোমাকে কম দিস না, না না তোকে একটু কম দেবো। আমার স্ত্রী আমার বললেন, পেট্রোল পাম্পে পেট্রোল দিচ্ছে, সে তোমায় তুই তুই করে কথা বললো। ছোট বয়সে আমরা একসঙ্গে খেলেছি রাস্তায় ফুটবল, আজকে আমি এখানে পৌঁছেছি, ও এখানে পৌঁছেছি, তার জন্য তো ওই দিনগুলো মিথ্যে হয়ে যায়নি। তার ফলে আমার কাছে মানুষ সবচেয়ে আগে, যাদের সঙ্গে আমার কোনোদিন কোনো সম্পর্ক হয়েছে তাদেরকে আমি ছেড়ে থাকতে পারি না। ভালো বিচারপতি এই টার্মটার অর্থ আপনার কাছে কি? ভালো বিচারপতি বললে আমি বুঝি, প্রথম সৎ হবে, দ্বিতীয় ভদ্র হবে, তৃতীয় তার ধৈর্য থাকবে, চতুর্থ যেটা সে বুঝলো সৎভাবে রায়ে তার প্রতিফলন হবে। কথায় যদি প্রতিফলিত হয়? না না না, বিচারপতিরা কথা বলেন না, বিচারপতি রায়ে বলেন। বিচারপতিরা যা বলেন তার রায়ে বলেন। The judgment speaks for the judge. The judge never defends his judgment. Oh, right. স্যার, সরাসরি প্রশ্নটা করেই ফেলি, আর আজকে কিছু লাভ নেই। বর্তমান সময়ে যে কোর্টের বিচারপতিরা বিভিন্ন ক্ষেত্রে অবজারভেশন বিভিন্ন কথা বলছেন, সেই কথাগুলো সম্পর্কে আপনিও নিঃসন্দেহে শুনছেন, এগুলো শুনে কেমন লাগে এবং এই বিষয়ে আপনি কি ভাবেন? দেখুন, এরা যাদের কথা ভাবছেন তারা সবাই আমার চেয়ে জুনিয়র, স্বাভাবিকভাবেই 62 বছর বয়স হলে তো রিটায়ারই করে যায়। সুতরাং যারা জজ আছেন তারা সবাই আমার চেয়ে জুনিয়র। ফলে তাদের সম্বন্ধে বিরূপ কোনো সমালোচনা আমি করবো না, যেটা বলবো এগুলো না হলেই ভালো হতো। তার কারণ তারা যেটা ভাবছেন সেটা তারা রায়ে বলুন। যারা যেটা মনে করছেন এটা উচিত সেটা করুন। A judge must be true to his conscience. কিন্তু সেই যে বলাটা, সেই যে করাটা, সেটা অন রেকর্ড থাকবে। অফ রেকর্ড একজন জজ যদি কিছু বলেন তাহলে এটা সন্দেহের উদ্রেক করে। বিচারপতি খোলা ইন্টারভিউ দেন এবং আমরা কোনোদিন দেখিনি। আমি একটা বক্তৃতায়, ওই যেটা এপিডিআর এর বক্তৃতা, সেখানেও বলেছিলাম, এছাড়া অনেক জায়গায় বলেছি, হাইকোর্টে সেমিনারে বলেছি, 4 জন সিনিয়র মোস্ট জাজ চিফ জাস্টিসের পরে তারা প্রেস কনফারেন্স করবে। জাজের প্রেস কনফারেন্স করছে, আমি দেখিনি, আমার 50 বছরের প্র্যাকটিসের জীবনে আমি দেখিনি। কিন্তু যে যে জায়গায় তারা বললেন এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, রঞ্জন গগৈ যে চিফ জাস্টিস হয়ে গেলেন, ওই একটা পাল্টালেন না, একই থেকে গেল সিস্টেম। অর্থাৎ সেদিন তারা লাইন লাইটে আসতে চেয়েছেন, সেদিন তারা ভেবেছিলেন যদি কিছু পাওয়া যায়
তো যখন পাওয়াই গেল না তখন যাচ্ছিল তা ছাড়ি গেল। তার ফলে আমি ওল্ড স্কুলের লোক, আমার শিক্ষা হয়েছে সেইখানে যেখানে জাজ স্পিক্স টু হিজ জাজমেন্ট। আমার শিক্ষা হয়েছে সেইখানে যেখানে জাজ ডিমান্ডস অ্যান্ড কমান্ডস হাইয়েস্ট রেসপেক্ট ফ্রম দি সোসাইটি। এটা কি রেসপেক্ট, এই বিষয়টা কি বিচারপতিরা হারিয়ে ফেলছেন বলে মনে হয়? কারণ শাসক দলের মুখপাত্ররা একের পর এক বিচারপতিকে আক্রমণ করছে, এটা দেখেছেন কোনো? দেখুন, আমি একটা কথা বলি, এটা একটা মজা আছে। পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টের একজন জজ একটা আলোচনা সভায় গিয়ে একটু রাজনৈতিক দল সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছিলেন। ওইখানে উপস্থিত তার রাজনৈতিক দলের একজন বিচারপতিকে তেরে গালাগাল করে, তখন তিনি কন্টেম্পট অফ কোর্টের নোটিশ ইস্যু করে দেন। মামলা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, সুপ্রিম কোর্ট তখন বলে তিনি কি জজ হিসেবে বলেছিলেন না মানুষ হিসেবে বলেছিলেন? যদি জজ হিসেবে বলে থাকেন তাহলে অন্যায় করেছেন, এটা বলা উচিত হয়নি। আর যদি জজ হিসেবে না বলে থাকেন তাহলে কন্টেম্পট অফ কোর্ট কিসে হবে? ঠিক আছে, সেটা প্রশ্নটা হচ্ছে আপনি জজ হিসেবে বলছেন না না মানে এজলাসে বলছেন নাকি বাইরে বলছেন? এজলাসেও আপনি এমন কথা বলতে পারেন না যেটা আপনি জজ হিসেবে বলতে পারেন না। এখন তো পর্যবেক্ষণে যেসব কথাবার্তাগুলো শুনি, সাধারণ মানুষের ভরসার স্থল হয়ে উঠছেন বিচারপতিরা, এটা তো অস্বীকার করা। বিচারপতিরা সাধারণ মানুষের ভরসার স্থল হয়ে উঠছেন, এটা বাইরের সমাজের দৈন্যের প্রভাব। তার কারণ দেখুন, ডুবন্ত মানুষ সে তো খড়কুটোকেও আঁকড়ে ধরে। ফলে সামগ্রিক নৈরাজ্যের মধ্যে, অবিচারের মধ্যে, যেখানে একটা ভালোবাসার টাচ পায়, ভরসার কথা শুনে, মানুষ তো সেখানে যাবে। আপনার শুনতে ভালো লাগে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অমৃতা সিনহার সব কথাবার্তাগুলো? দেখুন, আমাদের একটা লিগাল ট্রেনিং আছে, সেই ট্রেনিং আমাদের পীড়া দেয়। সাধারণ মানুষের কাছ থেকে তো আমি সেই পীড়াটা আশা করতে পারি না। তারা বরঞ্চ ভাববেন, তাই তো একটা লোক তো আমাদের হয়ে বলছে, আমাদের জন্য বলছে, আমাদের জন্য করছে, বলে তাদের কাছে হিরো হয়ে যাবে। এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক নয়। প্রশ্ন হচ্ছে তাদেরকে এই সুযোগটা কে দিল? কেউ যদি চুরি করে তাকে চোর বলার সুযোগ বিচারপতি পেয়ে গেলেন। এবার লোকে দেখলো যে এই তো বিচারপতি বলছে তো চোর। এ হচ্ছে আমাদের মাসিহা। সুযোগটা কে করে দিল? যে চুরি করলো সে। দোষ যদি কাকে দিতে হয় তাহলে আমি প্রথম দোষ দেব মানুষকে, যারা এই অন্যায়গুলো করেছে এবং যাদের মানুষও তো এদেরকে বেঁচেছেন, দিনের পর দিন বেঁচেওছেন, বাঁচেন। শুধু তা নয়, যারা এই অন্যায়গুলো করেছেন তারা এই অন্যায় করার সুযোগ পেলেন কি করে? ওই পদগুলো তো তারা নিজে নিজে হেঁটে হেঁটে উঠে যাননি, মানুষ পাঠিয়েছে। তাহলে মানুষ যদি একটা দুর্নীতিগ্রস্তকে পাঠায় তাহলে মানুষ আশা করতে পারে না যে সে লোক ক্ষমতায় গিয়ে সুনীতি নিয়ে চলবে। A country gets a government it deserves. মানুষ যে সরকার তার যোগ্য তাই পায়। চোরের প্রতিনিধি সৎ হয় না। উল্টো দিক দিয়ে দেখেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও ইন্টারভিউ দিয়েছেন, এবং বিচার ব্যবস্থা নিয়ে, সমাজ নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, বিচার ব্যবস্থা নিয়ে। এটাই দুটোর পার্থক্য। বিচার ব্যবস্থা নিয়ে কারা বলবেন না তো কারা বলবেন? প্রধান বিচারপতি ভারতবর্ষের, তার উপর সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা দায়। বিচার ব্যবস্থায় কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় বিচ্যুতি হচ্ছে তিনি তো বলবেন, সবাইকে সচেতন করার জন্য। এখন বারবার একটা প্রোটোকল শুনছি, ব্যাঙ্গালোর কোর্টের প্রোটোকল অনুযায়ী ইন্টারভিউ দেওয়া। অর্থাৎ ব্যাঙ্গালোর রেজলিউশনে কতগুলো ফর্মুলা করা হয়েছিল, ইথিক্স, জাজেস এথিক্স। তাতে বলা হয়েছিল এই করবে, জজেরা এই করবে না, জজেরা এই করবে না, জজেরা এই করবে না, জজেরা এই করবে না, জজেরা সেইটা। সুতরাং সেইখানে
যে নিষেধাজ্ঞাগুলো, এগুলো সব সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন, এগুলো কিন্তু কোনোটাই আইন নয়, সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন। তা সত্ত্বেও আপনি এটাকে বিশ্বাস করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অমৃতা সিনহার একাধিক পর্যবেক্ষণ অর্ডার এর ফলে দুর্নীতি তদন্তে কিছু সুবিধা হচ্ছে, মানে ত্বরান্বিত হচ্ছে তদন্তটা? চাপ থাকলে তো বাপ বলি, সুতরাং চাপ দিচ্ছে সে চাপের মধ্যেই তো বাপ বলছে এত তারিখের মধ্যে চাই, এই বিচারপতি বলছেন বলি তো অত তারিখের মধ্যে না হলেও তার 15 দিনের মধ্যে হচ্ছে। সুতরাং এরা যেটা করছেন, ওই আবার বললাম ঠিক কাজটাও ঠিকভাবে করতে হয়, ঠিক কাজটা করছেন কিন্তু বোধ হয় ভুল ভাবে। স্যার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই ইন্টারভিউটা দেখার পর আপনার ফার্স্ট রিয়াকশন কি ছিল? এবং তাহলে সেখানে ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা ইস্যু ছিল যেটা সুপ্রিম কোর্টে বিভিন্ন ক্ষেত্রে কন্টেম্প্ট হয়েছে, ঠিক আছে। ওই ইন্টারভিউ দেওয়া, মানে বিচারপতি ইন্টারভিউ দিয়েছেন, এটা তো একটা সাধারণ মানুষের কাছে প্রাপ্তি বলবো না, এটা ঐতিহাসিক বিষয় বলবো, জানি না আমি, আপনি কিভাবে দেখেন? ঐতিহাসিক বিষয় তো বটি, কিন্তু সেই ইতিহাস আর পুনরাবৃত্তি হোক আমরা চাইব না। আপনি চান না, মানে আপনারা চান না যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো একটা এরকম ইন্টারভিউ দিন? শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বলবো, কোন বিচারপতি যেভাবে ইন্টারভিউ দিন, বিচার ব্যবস্থা নিয়ে তিনি সেমিনারে বলুন, চাইব তারা কি কি অসুবিধা অনুভব করছেন, কিভাবে বিচার ব্যবস্থাকে আরো উন্নত করা যায়, কিন্তু বিচার্য বিষয়বস্তু নিয়ে প্রকাশ্য আলোচনা। আমি একটা গল্প বলি, গল্প মানে ঘটনা, কি স্ট্যান্ডার্ডটা আমরা দেখে এসেছি। আমাদের সুপ্রিম কোর্টে পরে গিয়েছিলেন বিচারপতি মুরারি মোহন দত্ত, তিনি তখন হাইকোর্টের জজ। আমার সিনিয়রের শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে তিনি উঠেছিলেন, কারণ তিনি তখন গিয়েছিলেন অল বেঙ্গল লয়ার্স অ্যাসোসিয়েশনের সভা উপলক্ষে, তার প্রেসিডেন্ট ছিলেন আমার সিনিয়র। আমরা ছিলাম টুরিস্ট লজে, ব্রেকফাস্টের সময় যেতাম, লাঞ্চের সময় যেতাম, ডিনারের সময় যেতাম, তারপরে কথাবার্তা তো হতোই। তো জাস্টিস মুরারি দত্তকে আমার সিনিয়র বলে, পার্থ খুব ভালো জ্যোতিষী করে মুরারি, তাই নাকি? উনি আমাকে নিয়ে পড়লেন, আমি তখন খুব জ্যোতিষ চর্চা করি। তো কথায় 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 অনেক রকম তো কথা হয়। উনি কিন্তু আমি কতটুকু আইন বুঝি সেটার জন্য 2-4টে প্রশ্ন করলেন, আমি তাকে জবাব দিলাম। তারপরে তাকে একটা জিনিস জিজ্ঞেস করলাম, আচ্ছা এইটা নিয়ে আপনার কি মত? 1 সেকেন্ড সময় নিলেন না, বললেন, পার্থ আমি এখনো সিটিং জাজ, আমি যদি তোমাকে এখানে আমার মতটা বলেই দিই তাহলে ইউ উইল বি ইন আ মোর অ্যাডভান্টেজিয়াস পজিশন দ্যান এনি আদার লয়ার। তুমি জানছো যে এই ঘরে যাই মামলা করি, এনার হচ্ছে ভিউ, এটা কি এক্সপোজড হয়ে যাচ্ছে বর্তমান সময়ে? কোন ঘরে মামলা করলে কি হতে পারে? সুতরাং বললেন না, জাস্টিস মুরারি মোহন দত্ত বললেন না, আমাকে এত স্নেহ করেন, এটা একাডেমিক কোনো মামলা সংক্রান্ত নয়, একাডেমিক প্রশ্ন। বলেন এই একাডেমিক প্রশ্নে যদি আমি তোমাকে আমার মতামতটা বলে দিই তাহলে তুমি তো আরেকজন লয়ারের চেয়ে অ্যাডভান্টেজিয়াস জায়গায় চলে গেলে, যেটা জানে। জাস্টিস মুরারি দত্ত নিচ্ছেন, উনি ওনার ভিউ হচ্ছে এই, আরেকজন যে সেটা জানে না, সাহস পাবে না। এটা আমি তোমার সঙ্গে, এই ছিল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড গুলো দেখে আমরা বড় হয়েছি, ঠিক আছে। জজেদের সঙ্গে আইনজীবীদের একটা সাংঘাতিক ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটা যখন জজ বিচারক প্রতির আসনে বসতেন আর আইনজীবী আইনে মামলা আরম্ভ করতেন, তার কোনো প্রতিফলন ঘটতো না। স্যার, জজ কি বলতে পারেন ইনি আমার গুরু, যিনি ধরুন কাজ করছে? দেখুন একটা কথা বলি, গুরু যদি সেই মামলায় অ্যাপিয়ার করেন, না বলাটাই ভালো, না বলাটাই শুভ।
তার কারণ সেক্ষেত্রে দেখুন, আমরা বলি জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট মাস্ট অলসো অ্যাপিয়ার টু হ্যাভ বিন ডান। আমি যদি বিচার প্রার্থী হই, আমার প্রতিপক্ষ যিনি লয়ার, তার সম্বন্ধে যদি বিচারপতি বলে উনি হচ্ছেন আমার গুরু, তাহলে আমার মনে এই ভীতি তো তৈরি হবে, তাহলে ওনার গুরু আমার উল্টো দিকে, এই জন্য আমি হারলাম। অর্থাৎ জাস্টিসই হয়তো হলো, তার হারারই হয়তো কথা, কিন্তু মনে ওটা চলবে, মনে ওটা চলবে। জাস্টিস নট অনলি মাস্ট বি ডান, মাস্ট অলসো অ্যাপিয়ার টু হ্যাভ বিন ডান। কিন্তু অন্য একটা মামলায় যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেখানে যদি তিনি বলেন আই হ্যাভ লার্ন দিস ল ফ্রম মাই গুরু সায়েন্স, কিছু আসে যায় না, কারণ কারো কোনো আশঙ্কার ব্যাপার রইল না। ঠিক আছে, সুতরাং উনি আমার গুরু, এটা বলার মধ্যে অপরাধ নেই। কিন্তু তিনি যদি সেই মামলায় অ্যাপিয়ার করেন, তাহলে না বলাটা বোধহয় ভালো। স্যার, সাম্প্রতিককালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদিনই একটা করে প্রেস স্টেটমেন্ট একটা দেখে মিডিয়ার বাইট আসেন, নিঃসন্দেহে যে কথাগুলো বলেন আপনি অগ্রাহ্য করতে পারবেন, এবং পাল্টা প্রতিক্রিয়াও আসে তৃণমূলের বা শাসক দলের পক্ষ থেকে। বিচারপতি ভার্সেস শাসক দলের মুখপাত্রদের এই টুইস্ট লড়াই সুপ্রিম কোর্টে তো আইনত গেছেই, সামাজিক মাধ্যম, টিভি, মিডিয়া সব জায়গায় চলছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন স্যার? আমি ব্যক্তিগতভাবে বলি, বিচারপতিদের আদালতের বাইরে কথা না বলাটাই শ্রেয়। তাহলে তো সমস্যা, জটিলতা হয় না। যা বলবেন রায় বলুন, সে রায় ঠিক হতে পারে, সে রায় ভুল হতে পারে। উচ্চতর আদালত হয়েছে, তারা দেখবেন, কিন্তু রায় দেখলাম না, বললাম, এটা এই কাজী বিচারের জায়গা নয়। ঠিক আছে, কাজী রায় বিচার করতেন, তার কারণ কি, যুক্তি কি, এগুলো আমরা বুঝতাম না। তাই তোমার যাও হাত কেটে দেবো, কেন হাত কেটে দেবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, বুঝতে হবে তো। সুতরাং এইটা হচ্ছে, দেখুন একটা গল্প বলি। আমেরিকার ইতিহাসে খুব বিখ্যাত জজ হচ্ছেন আমেরিকান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হোমস, আর আরেকজন খুব ফেমাস জাজ আমেরিকার, তিনি আর জাস্টিস হোমস একটা গাড়ি করে যাচ্ছেন, জাস্টিস হোমস সুপ্রিম কোর্টে নামবেন, জাস্টিস হোমস সুপ্রিম কোর্টে নামলেন, গাড়ি থেকে নেমে যাচ্ছেন, পিছন থেকে অন্য যে জজ, তিনি তাকে বললেন, জাস্টিস জাস্টিস গো অ্যান্ড ডু জাস্টিস। চিফ জাস্টিস হোমস ঘুরে দাঁড়ালেন, দ্যাটস নট মাই জব, I am going to play the game according to its rules. খেলার একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তুমি যেতে পারো, নিয়মের বাইরে তুমি যেতে পারো না। ধরুন আমার এখানে মারামারি হচ্ছে, একজন জজ এখানে বসে আছে, সে গিয়ে তাকে কাউকে জেলে পাঠিয়ে দিতে পারে? কাজটা তো নাই হতো, হয়তো যেত, যাবে 2 মাস পরে। পন্থা, right things must be done in right manner. স্যার, আপনার যারা চেম্বার জুনিয়র হিসেবে কাজ করেছেন, অসংখ্য ভালো আইনজীবী, গুণী আইনজীবী, আমি অ্যাজিউম করি যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিঃসন্দেহে বয়সের ভারেও আপনার জুনিয়র, আপনিও বিচারপতি হতে পারতেন অনেক আগে, যদি একটা উপদেশ দেওয়ার হতো, আপনি কি বলতেন ছোট ভাইয়ের মতো স্নেহধন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যা বলার বলেছি। ও তাই? সুতরাং গান বলবো না। আপনি কি ওনার সঙ্গে কথা বলেছেন? একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, তাতে সে আমার সম্বন্ধে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলেছে, আমি অত্যন্ত স্নেহের সঙ্গে বলেছি, কিন্তু বড় দাদা হিসেবে আমার যেটুকু বলার আমি বলেছি, বাইরে বলবো না কি বলেছি। স্যার একটু উপদেশ, আমি অন্য বাইরে বলবো না, এটা রীতি বহির্ভূত। আমি তার শুভাকাঙ্ক্ষী, স্নেহভাজন, আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে, আমার যেটুকু বলা তাকে বলেছি।
ওভারঅল যদি একটু বলেন, আমি পার্টিকুলারলি বলবো না, কি করা উচিত বলে আপনি স্যার মনে করেন বর্তমান সময় বিচারপতিদের কথা কম বলা উচিত। এখন বিচারপতিরা অনেক সাহসী হয়ে গেছেন বলে মনে হয়, নাকি বরাবরই ছিল? মানুষের ধারণা যে এখনই সাহসী হয়েছেন, আগে কেউ ছিলেন না এরকম সাহসী। আমাদের বিচারপতিকে আমরা দেখেছি সব্যসাচী মুখার্জি, পরবর্তীকালে ভারতবর্ষের চিফ জাস্টিস হয়েছে। সব্যসাচী মুখার্জির লিস্টে এত কন্টেম্পট মামলা জমে গেল, সবাই বলছে হুজুর ওই আদেশ দিয়েছে মানছে না। একদিন বসলেন, ধরে কন্টেম্পট হয়েছে, জেলে পাঠিয়ে দিলেন। 7 দিনের মধ্যে পুরো কন্টেম্পটের লিস্ট সবাই অর্ডার টেনে নিয়েছে, হ্যাঁ করে কমপ্লাই করেছে। অর্থাৎ কোন সময় বার্তাটা পাঠাতে হয়, কিন্তু বার্তাটা কি করে পাঠাবো? করে চেঁচামেচি করে না, ওই যে করলেন বার্তা চলে গেল যেখানে যাওয়া হয়, সব্যসাচী মুখার্জি আবার কন্টেম্পটের মামলাগুলো নিচ্ছে আর জেলে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ভায়োলেট করলে জেলে পাঠিয়ে দিচ্ছে। যারা ভায়োলেট করেছে তারা তো জানে, সাথে মিটিয়েছে। স্যার, লাইভ স্ট্রিমিং শুরু হওয়ার পর বিতর্ক অনেক বেশি হচ্ছে যে বিচারপতিরা লাইভ স্ট্রিমিং এমন কিছু কথা বলছেন, অপোজিট পার্টি বলছে যে তাদের মান সম্মান চলে যাচ্ছে। এই লাইভ স্ট্রিমিং কোর্ট এই পার্টিকুলার বিষয়টা কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে এটাকে প্রচন্ড সমর্থন করি। তার কারণ হচ্ছে যে বিচারপতিরা নিশ্চয়ই এমন কোনো কথা বলবেন না যেটা আইন বহির্ভূত, রুচি বহির্ভূত। আর এটা আইনজীবীদেরও একটা রক্ষা কবচ। তার কারণ তিনি এমন একটা কিছু বললেন যেটা রায়ে প্রতিফলিত হলো না, সেই আইনজীবী যদি উচ্চতর আদালতে গিয়ে বলেন জজ সাহেব এটা বলেছেন, তার কিন্তু কোনো প্রমাণ নেই। বলে আইনজীবীদের রক্ষা কবচ হিসেবেও এই সিস্টেমটা জরুরি, আর ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য এটা জরুরি। তার কারণ মানুষ দেখছে, আলটিমেটলি যে কোনো প্রতিষ্ঠান বলুন মানুষের জন্য, আদালত তো মানুষের জন্য প্রতিষ্ঠান। সুতরাং সেখানে কি হচ্ছে এটা জানার অধিকার তো মানুষের রয়েছে, সেটাই তো লাইভ স্ট্রিমিং। ব্যক্তিগতভাবে আমি পূর্ণ সমর্থন করি। অনেক সময় অভিযোগ হচ্ছে যে অবজারভেশন গুলো জাজেরা দিচ্ছেন অর্ডারে, সেইগুলো অনেক সময় লেখা থাকছে না। এইটাই তো জাজেদের উপর চেকস, সামাজিক চেক। কই উনি তো বললেন, কই রায় তো নেই, কিন্তু আগে হলে উনি যে বললেন এটা আমি প্রমাণ করতে পারতাম না, এখন আমি প্রমাণ করতে পারি উনি বলেছেন কিন্তু রায় নেই। এই বলাটার কতটা তাৎপর্য, সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে স্যার? রায় না থাকলে কোনো কথা জজ সাহেবের তার কোনো মূল্য নেই। ওই বলাটা নিয়ে কেউ মানহানি মামলা করতে পারে, মানে বলতে পারে আমার মান সম্মান চলে যাচ্ছে। একটা কথা বলি, এই যে আমার সম্মান চলে যাচ্ছে, এটা কোর্টে দাঁড়িয়ে বলা উচিত, এটা কোর্টে দাঁড়িয়ে বলা উচিত। You can't do this. মুশকিল হচ্ছে কি, আমরা উকিলরাও না এখন মেরুদণ্ডটাকে অনেক বেশি নমনীয় করে ফেলেছি। আগেকার কালে যে লয়াররা ছিলেন তারা কোর্টে দাঁড়িয়ে জবাব দিতে পারতেন, আর আমাদের এখন সবাই কি জানেন, প্রসাদ ভোগী। জজকে চটিও না, জজকে চটালে পরের অর্ডার দেবে না। তারপরে সবাই যা বলেছে হুজুর তুমি এরা ঠিক করছো না, এটা বলার জন্য যে আইনজীবী বলা যায় এজলাসে যে আপনি এটা ঠিক করছেন, আপনি বিচারপতি, আপনি মাই লর্ড বলে না নিশ্চিত বলা যায়। কারণ জাজেরও তো একটা পরিধি আছে, প্যারামিটার আছে যার মধ্যে তাকে করতে হয়। সে যদি সেটা বাইরে চলে যায় তাহলে এখন জজ যদি বলি ডোন্ট টক লাইক এ ফুল, লয়ারকে বলতে পারে না। কিন্তু অর্ডারে যদি না লেখে, তখন সে যদি বলে সরি আমি এই বলেছি, আমি প্রমাণ করবো, কি করে? এইগুলো
লয়ারদের আত্মসচেতন হতে হবে যে আমরা কারণ মার্কশিটে প্র্যাকটিস করি না, লয়াররা এটা ভুলে যাচ্ছি। লয়াররা কি ভাবেন বর্তমান দিনে লয়ারদের মানসিকতা আপনি তো কিভাবে মেরিট করেন স্যার? আগামী দিনে খুব ভালো ভালো লয়াররা আসছে। আজকে ভালো লয়ার আজকেও অনেক আছে, তুলনামূলক ভাবে আরো বেশি সংখ্যায় আসছে এই ল স্কুল হওয়ায় বা তাদের কম্পিটিটিভ লেভেলে আসছে। আইনজীবীরা কি প্রচার সর্বস্ব হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? মানে কোথাও গিয়ে একটা বড় সেকশন তো হচ্ছে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, মামলা করলাম, বেরোলাম, আপনাদের এই সাংবাদিক স্যার স্যার একটু এই বাইরে আমাদের একটু বলেন। আমাকে মক্কেল পয়সা দিয়েছে কোর্ট রুমের মধ্যে বলার জন্য, আমি কোর্ট রুমের বাইরে গিয়ে আপনাকে বলতে যাবো কেন? কিন্তু আজকে হচ্ছে ওই বাড়িতে টিভিতে বলে দেখ রে শ্বশুর বাড়িতে দল বেড়ে গেল। সামাজিক ইস্যু নিয়ে তারা বলছেন এটা ভুল বলে। আমি একটা কথা বলি, সামাজিক ইস্যু নিয়ে বলুন না, কোর্টের এই আদেশ নিয়ে আমি বলছি মাই ক্যাপাসিটি ইজ আ লয়ার, ওয়াই সে দ্য ক্যাপাসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল আমি বলছি। এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট নই আমি, তাই বলছি এটা অন্যায় হয়েছে, বলো, মোস্ট ওয়েলকাম। এই মামলায় আমি ছিলাম, যা বলার কোর্টে বলেছি, আদালত যা বলার কোর্টে বলেছে। আমি যদি তাতে খুশি হই ভালো, না খুশি হলে হায়ার কোর্টে যাব। এটা হচ্ছে আমাদের পুরোনো দিনের ট্রেনিং। বিচারপতিদের পর্যবেক্ষণ যেন বন্ধ হয়, তার জন্য কেউ সুপ্রিম কোর্টে যেতে পারে? সুপ্রিম কোর্ট হায়ারার্কিতে উপরে, হাইকোর্ট জাজেস আর নট সাবসার্ভিয়েন্ট টু দ্য সুপ্রিম কোর্ট। স্যার যদি একটু সহজভাবে বলেন। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সর্বোচ্চ আদালত, তারা আইন নির্ধারণ করবে, কিন্তু হাইকোর্টের বিচারপতিরা কোন অবস্থাতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অধস্তন নয়। এটা আমাদের ভুল ধারণা ছিল তাহলে, যে ওদের আন্ডারে এরা লোয়ার কোর্ট না, তিনিও তারাও কনস্টিটিউশনাল কোর্টের জজ, এরাও কনস্টিটিউশনাল কোর্টের জজ, দুটো সেপারেট এন্টিটি, এর ঊর্ধ্বে নয়। দ্যাটস রাইট, দে আর মিয়ারলি অ্যাপেলেট ফোরাম। কালকে যে লোকটা পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টে জজ ছিল, এখানকার সিনিয়র মোস্ট জজ ডিভিশন রায় দিলেন, তিনি এর মধ্যে পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টের থেকে প্রমোশন পেয়ে সুপ্রিম কোর্টে গেলেন। তার দ্বারা তিনি বেশি পণ্ডিত হয়ে গেলেন? আগে যে আমার সমান ছিল আমি তার অধস্তন হয়ে গেলাম? সেক্ষেত্রে আইনজীবীরাই জাজ হচ্ছেন, তাহলে কিন্তু সবাই তো একই লেভেলেই সম্মত থাকছেন। সুতরাং হাইকোর্ট জজ তারা কারো অধস্তন নয়, তাদের একমাত্র বিচার হতে পারে সংবিধান অনুযায়ী পার্লামেন্টে, এবং তাও কতগুলো নির্দিষ্ট কারণ থাকতে হবে। ভুল জাজমেন্ট দিয়েছেন এই জন্য হয় না। আমি বলতে পারি যে এই জাজমেন্ট মানে এই কোর্টটাকে বদলাতে হবে, অন্য আমার মামলা অন্য এজলাসে হোক। একটা কথা বলি, হাইকোর্টের রোস্টার এর মাস্টার হচ্ছেন চিফ জাস্টিস। সুপ্রিম কোর্ট যদি চিফ জাস্টিসকে কোনদিন এই নির্দেশ দেন, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক দিন হবে, কারণ তাতে মনে হবে যে চিফ জাস্টিস ততটা যোগ্য নয় যার দ্বারা তিনি বিচার করতে পারেন কাকে কোনটা দেওয়া উচিত। তাহলে এই সিস্টেমটার সম্বন্ধেই লোকের বিশ্বাস চলে যাবে। কারণ আজকে একবার যদি বলেন, কালকে আরেকবার বলবেন, পরশু আরেকবার বলবেন, আমি তারপরে দিন যে কেউ চলে যেতে পারে এজলাস বদলের আবেদন নিয়ে। স্যার যিনি আবেদন করেছেন অভিষেক ব্যানার্জি, আপনি ধরুন ওনার আবেদনের একটা বিষয় আছে যে জাজেরা কথাবার্তা বলছেন, এর ফলে কেন্দ্রীয় এজেন্সি প্রভাবিত হতে পারেন। ফলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে বিচারপতিদের মুখ বন্ধ রাখতে হবে, এই আবেদন করে কেউ সুপ্রিম কোর্টে গেছেন? দেখুন, সুপ্রিম কোর্টই একাধিকবার বলেছে যে আমি এক কোর্টে গিয়ে বললাম তুমি শোনো না, আমার তোমার প্রতি বিশ্বাস নেই,
সিস্টেমে বিচারপতির উপর সবার বিশ্বাস আছে। তোমার বিশ্বাস নেই বলে তুমি এই ঘর থেকে মুখ সরিয়ে নিতে পারো না, ঠিক আছে? আবেদনটাকে বাল খিললো তা কোথাও কি বোকামি বলে মনে হয় নাকি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আইনের জগতে এমন অনেক কিছু হয় যেটা হওয়া উচিত নয়। সুতরাং আমি আজকে বললাম এটা বাল খেললো, কালকে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে দিলেন, ওটা তাহলে আপনি তো বাল খেললো প্রমাণ হলেন। আপনি তো এটাও বলছেন বিচারপতিরাই শেষ কথা নয়। আমি বলছি শেষ কথা নয়, কারণ একটা সময় বলি, একটা সময় যেটাকে আইন বলা হতো, আজকে জাজেরা বলছেন না ওটা ভুল আইন ছিল। এই জাস্টিস DY চন্দ্রচূড় তিনি তার বাবার জাজমেন্ট উল্টে দিলেন, তো বললেন দ্যাট ওয়াজ রং ল। এই যে সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, বাবার জাজমেন্ট ছেলে উল্টে দিলেন। সুতরাং কে ঠিক ছিল এটা তো ভাবি কাল বিচার করবে। কিন্তু তুমি ইজলাস বদলের আবেদন করতে পারো না? মানে আলটিমেটলি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে পারেন না। সুপ্রিম কোর্ট একটা সময় এই প্রশ্ন উঠছিল যে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিল, হাইকোর্ট ডিরেকশন দিল নিজের কোর্টে 3 মাসের মধ্যে মামলার শুনানি করো। প্রশ্ন উঠল তুমি কি অধস্তন? এই নির্দেশ দিয়ে দিল। সুপ্রিম কোর্ট যা আইন বলবে আমি সেটা মেনে চলতে বাধ্য, এটা আইন। আমাকে নির্দেশ দেবে 3 মাসের মধ্যে শেষ করতে হবে। সুপ্রিম কোর্ট খুব কনসিয়াস হয়ে চেঞ্জ করে দিয়েছে। The High Court is requested to do it as expeditiously as possible, preferably within a period of 3 months. ঠিক আছে? এই আবেদন সুপ্রিম কোর্টে কি হবে সেটা তো আপনি ভাবিকাল বলবে, এটা আপনি বলছেন, কিন্তু অ্যাকর্ডিং টু ইউর ভিশন, অ্যাকর্ডিং টু ইউর, যদি বলা হয় পড়াশোনার আইন নিয়ে নার্চার করার যে প্রবণতা, সেখান থেকেই আমি হলে কি বলতাম, আমি সেটা বলতে পারি। ওটাই আমি জিজ্ঞেস করছি আপনার। আমি হলে বলতাম such a demand has been put forward before us. While we dismiss this petition, we would request the honorable judges to ensure that nothing which can hurt the feelings of a litigant is said. বাংলাটা একটু দর্শকদের জন্য বলবেন, আমি বুঝেছি, যদি একটু বলেন। অর্থাৎ আমি যদি বিচারক বলতাম যে আমি এই আবেদনটাকে খারিজ করে দিলাম, কিন্তু তার সঙ্গে এই আশাও ব্যক্ত করলাম যে বিচারপতিরা যারা শুনছেন তারা এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না বা এমন কিছু বলবেন না যাতে কোনো বিচার প্রার্থী আহত বোধ করতে পারে বা তার প্রতি ন্যায় বিচার নাও হতে পারে এই আশঙ্কা বোধ করতে পারে। তার মানে তো যে অ্যাপ্লিকেন্ট সেও বকলমে জিতে যাও না, যেটা হলো তো মামলা খারিজ করে দিলাম, তো বাকি হচ্ছে আমরা আশা করব। আপনি আমার দায় নেই আপনার আশাটা রাখার, আমি বলতেই পারি কালকে থেকে আবার ওই কথা বলতে পারি। এবং এটা শুনতে আপনি কতটা সময় নিতেন এই পুরো মামলাটা শুনতে, মানে সুপ্রিম কোর্টের আইনজীবী, মানে এইটা একটা প্রশ্ন করেছেন কতটা সময় নিতাম। হয় না বিচার ব্যবস্থা মানে সময়ের প্রশ্ন আসেই স্যার। এটা আমাকে একজন জজ জিজ্ঞেস করেছিলেন, how long will you take, Mr. Sengupta? Until I can make your lordship understand what I say. পরিষ্কার, আমি তো চেষ্টা করে যাবো আপনাকে বোঝাবার, আপনি যতক্ষণ সময় দেবেন বুঝতে ততক্ষণ, তারপরে যদি কোনো সময় এসে বুঝি যে আপনি বুঝতে পারছেন না তখন বন্ধ করে দেবো। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। বিচারপতিরা কিছু জিনিস কি প্রি ডিসাইডেড রাখে, মানে একটা জিনিস বোঝেন না কেন, বিচার ব্যবস্থাটা মানুষ, এটাই বলছি স্যার, মানুষের তো মানুষের যে শর্টকামিংস তার ঊর্ধ্বে তো নয় বিচারপতিরা। মানুষের শর্টকামিং বিচারপতিদের প্রতি থাকতে বাধ্য। শুধু শর্টকামিং কেন, আমি একটু ইনফর্মাল কথা হচ্ছে সেহেতু ইনফর্মাল আড্ডার মতন বলি। ধরে নিন আজকে আপনি খবর পেলেন যে আপনার একটি নাতি হয়েছে বা আপনার একটি ছেলে হয়েছে, আপনি এজলাসে এসে বসলেন, মন একেবারে প্রফুল্ল,
তখন একজন বললো, হুজুর আমার এই মামলাটা দেখো, এই লোকটার এই অলরাইট, আপনি কল্পতরুর মতন দিয়ে দিলেন। আর শুনলেন কোর্টে বেরোবার আগে জজ, তার ছেলে একটা অ্যাক্সিডেন্টে শয্যাশায়ী হয়ে গেছে। মুডটা ইম্পর্টেন্ট। ডোন্ট ডিস্টার্ব দি কোর্ট। ঠিক আছে, একই মানুষ, মানসিক স্থিতিটা ম্যাটার করে, আপনাকে বুঝতে হবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার, আমার মনে হয় এই কনভারসেশনটা আমার শেষ করতে ইচ্ছা করছে না, বাট একটা সর্বশেষ প্রশ্ন করতেই হয়। বিচারপতিদের যে এই রকমের আক্রমণ দেখছেন বর্তমান মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইন্টারভিউ শুধু নয়, টিভির পর্দায় বিচারপতিরা এই করেছেন, বিচারপতি বাড়ির তলায় পোস্টার, এজলাস বয়কট, ওয়েট পেপার দিয়ে ছোড়াছড়ির বিষয়ে কিছু একটা হয়েছিল। আলটিমেটলি এই বিষয়টা সম্পর্কে আপনার কি স্যার মত? বিচারপতিদের প্রতি আক্রমণ সামাজিক কাঠামোকে নড়বড়ে করে দেবে। খুব লজ্জার কথা, দুঃখের কথা, বিচারপতির বাড়ির বাইরে পোস্টার পড়ল, কিন্তু অকর্মণ্য পুলিশ একটা লোককেও ধরতে পারলো না। আজ অব্দি কাউকে ধরেনি। এই তো বললাম, অকর্মণ্য পুলিশ কাউকে ধরতে পারলো না। অর্থাৎ রাষ্ট্র যন্ত্র ব্যর্থ হয়েছে বিচারপতির সম্মান রক্ষার যে দায় রাষ্ট্রের ছিল সেটা করার। বিচারপতিদের যেন নক্ষদন্তহীন একটা পদাধিকারী বলে পরিগণিত করা হলো। তাদের এই সামাজিক সম্মানকে, তাদের সম্মান হানি করা যায় না, তারা প্রত্যেকেই যথেষ্ট সম্মানিত, কিন্তু যে সামাজিক সম্মান সমাজ তাদের উচ্চাসনে বসিয়ে দিয়েছে, সেই সামাজিক সম্মানকে নষ্ট করার যে চেষ্টা, সেটা সমাজকেই আঘাত করবে, আজ হোক বা কাল। স্যার, যারা এটা করছে তাদেরকে আপনি বার্তা দিতে চান বিচারপতিরা এরকম খেলেও বলবেন না, ভাববেন না এই ধরনের কিছু? আমি তাদের জন্য একটাই বার্তা দেব, বিচারপতিরা আপনাকে আমাকে তুষ্ট করার জন্য ওখানে বসেননি, তারা তাদের বিচারবোধ অনুযায়ী তারা রায় দেবেন। সেই বিচারবোধের সঙ্গে আপনার আমার বিচারবোধ নাই মিলতে পারে, তার জন্য আইন নির্দিষ্ট পন্থা আছে, সেখানে যান। বিচারপতিকে বয়কট বা বিচারপতির উদ্দেশ্যে গালিগালাজ এই সমস্যার সমাধান হতে পারে না। আর দ্বিতীয়ত, কখন আমরা বয়কট করার কথা বলি? যখন কোনো বিচারপতি কোনো আইনজীবীকে অপমান করছে, তখন আইনজীবী সমাজ সেই অপমানটাকে নিজেদের অপমান বলে ধরে নেয় বলে আদালত বয়কট করে। কিন্তু রায়টা ভুল হয়েছে এই জন্য আদালত বয়কট করা যায় না। সরকারের বিরুদ্ধে রায় দিয়ে যাচ্ছেন খালি, সরকার খালি অন্যায় করে গেলে সরকারের বিরুদ্ধে খালি রায় দিতেই হবে, সুতরাং এটা তো বলা যাবে না। ফলে রায়ের গুণাগুণের কথা, তার একটা হচ্ছে তার জুডিশিয়াল অ্যাক্ট, সেটাকে আপনি কন্ডেম করতে পারেন না, ভুল করতে পারেন, অ্যাপিলে যান। তার ব্যক্তিগত বিহেভিয়ার যদি খারাপ হয় আপনি কন্ডেম করতে পারেন, কিন্তু তার জন্য তার বাড়ি বাইরে পোস্টার লাগাতে পারেন না। তার ভয় দেখাবার চেষ্টা, এটা সামাজিক ভীতি তৈরি করার চেষ্টা। দেখো অমুকের ঘরে বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়েছে, যেন একটা হাসির ব্যাপার। এই প্রতিষ্ঠানটাকে, জজরা ব্যক্তি নয়, জজরা প্রতিষ্ঠানের প্রতিনিধি। ফলে প্রতিষ্ঠানটাকে যদি হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সমাজ এবং সংবিধান। নিঃসন্দেহে সমাজ তো সংবিধানের, সমাজের সৃষ্ট সংবিধান। We the people of India have given unto ourselves this constitution. আমার মনে হয় যে আড্ডাটা, যে এপিসোডটা আপনারা শুনলেন, তার পরতে লুকিয়ে আছে অসংখ্য শিক্ষা, জ্ঞান বলবো না, অনেক কিছু শেখা বাকি। আমি পাশে বসে শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম, প্রশ্ন অনেক ভেবে এসেছিলাম, কিছু করতে পারিনি, বিশ্বাস করুন। শুধু শুনলাম, শিখলাম, জানলাম, মুগ্ধ হলাম। সেই মুগ্ধতা নিয়ে এই এপিসোড এখন শেষ করতে হচ্ছে। কমেন্টে জানাবেন হেডিং কি হবে আমি জানি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস
সাধারণ মানুষের এখনো অনেকটা শেখা বাকি, কিন্তু যারা রাজনীতিবিদ তাদের হয়তো সাধারণ মানুষের থেকেও অনেক অনেক কিছু শেখা বাকি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ।